কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। এদিকে ছাত্র আন্দোলনে 650 জন নিহত বলছে জাতিসংঘ। সালমান এফ রহমানের টাকার পাহাড়ের রহস্য। এবং সর্বশেষ জানাবো, দল নিয়ে রাজনীতিতে আসছেন শিক্ষার্থীরা, সিদ্ধান্ত 1 মাসের মধ্যেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানার মামলা করেছে পুলিশ। শুক্রবার সরকারি কলেজে বাধা, পুলিশ সদস্যদের আঘাত ও ক্ষতি সাধনের অভিযোগে এ মামলা করা হয়। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার 3:30টার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সেই মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন দল প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিকেল 4:40 দিকে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অতিক্রম করে বেআইনিভাবে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারপিট করে জখম করে। খালিলুর রহমান আরও উল্লেখ করেন, বিএসএসএমএম ইউর পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি 25 ও ওয়াটার ক্যানের চারিদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারী উঠে উদ্দাম নৃত্য শুরু করে এবং ওয়াটার ক্যানন ড্রাইভারকে গাড়ি থেকে জোরপূর্বক বের করার চেষ্টা ও প্রতিরোধ করে। এ সময় ছাত্ররা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, টেনিস বল ও ইটের টুকরা ছুঁড়ে মারে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগদান করে বিভিন্ন স্লোগান দিয়ে বারডিএম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করে এবং বিভিন্ন ধরনের অশ্লীল কটূক্তি করতে থাকে। ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা এবং শাহবাগ থানার ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং পুলিশকে মারার জন্য তেড়ে আসে। এই পুলিশ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে শাহবাগ মোড় ত্যাগ করে। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যে চলতি মাসের শুরু থেকে সড়ক, মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে তারা। এর ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকের চলাকালে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদিকে কুমিল্লা ও ঢাকার আগারগাঁয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এর প্রতিবাদে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এদিকে কোটা ব্যবস্থা সংস্কার করে কোন কোটা কিভাবে কমানো যেতে পারে তা নিয়ে সরকারের ভেতরে সমালোচনা শুরু হয়েছে। সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে। প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরার পরও সরকারের উপর মহলে আলাপ হয়েছে বিষয়টি নিয়ে। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার সংক্ষিপ্ত রায় গত বৃহস্পতিবার প্রকাশ করেছে হাইকোর্ট। সালমান এফ রহমানের টাকার পাহাড়ের রহস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। দরবেশ খ্যাত এই মানুষটির নামে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগ রয়েছে তার মালিকানাধীন বেক্সিমেকো গ্রুপের বিরুদ্ধে। আর এভাবেই কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। আসলে তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারো কাছে নেই। গত 15 বছর আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 30,000 কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে 22,000 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগ রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্র আর নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে, গেল 31 বছরে শেয়ার বাজারের প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে সালমান এফ রহমান জড়িত। গেল 3 বছরে তিনি দৃশ্যমানভাবে বাজার থেকে নিয়েছেন 6600 কোটি টাকা আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন 20,000 কোটি টাকা। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদম বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা 2 বার প্রধানমন্ত্রী উপদেষ্টা হন তিনি। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। 2010-11 সালে শেয়ার বাজার ধসের পর এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। সেই রিপোর্ট পুঁজিবাদ, ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, ডিরেক্ট লিস্টিং, সম্পদ পূর্ণ মূল্যায়ন, প্রেফারেন্স শেয়ার সহ সব ক্ষেত্রে অনিয়ম হওয়ার এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাই খন্দকার ইব্রাহিম খালেদ সেই রিপোর্ট সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া সালমান এফ রহমান বিভিন্ন কোম্পানির প্রাইভেট
প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। সেই কমিটি অথচ এইসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরো কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2006-07 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি স্কোয়াড ফোর্স করা হয়েছিল। স্কোয়াড ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে 122 জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট 17টি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে। পাচার হওয়া 45,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা সালমান এফ রহমানের আমেরিকার রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছিল। কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি গণমাধ্যমকে বলেন, রাজনৈতিকভাবে এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকেও জেনে চুপচাপ ছিল, তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। এসব ঋণের অধিকাংশই খেলাপিযোগ্য। ছাত্র আন্দোলনে 650 জন নিহত বলছে জাতিসংঘ। বাংলাদেশে ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 650 জন নিহত হয়েছেন। আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আরও 5 থেকে 6 আগস্টে মারা গেছেন 250 জন। বাংলাদেশ গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। 10 পাতার এই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে বারবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক, যেখানে মোট 21টি পরামর্শ দেওয়া হয়েছে। আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা। দল নিয়ে রাজনীতিতে আসছেন শিক্ষার্থীরা, সিদ্ধান্ত 1 মাসের মধ্যেই। প্রধান 2 রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। কারণ 15 বছরে 17 কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা। গত 15 বছরে এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় 30 জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষক রয়েছেন। আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার রয়টার্সকে জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে। মুক্ত হয়ে চিকিৎসায় নেওয়ার সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, হাসিনাকে এবার যেতে হবে। বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 22 বছর বয়সী সমন্বয়কারী নাইম আবেদন বলেন, সেই সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া সহিংসতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামাতে বাধ্য করে। ভাইদের জন্য রাস্তায় নেমে আসা তখন আমাদের দায়িত্ব ছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।